পেশেন্টের ব্রিদিং স্ট্যাটাসে দুইটা আমাদের ইমিডিয়েট থ্রেট থাকবে। একটা হচ্ছে পেশেন্টের হাইপক্সিয়া, আর সেকেন্ড যেটা ব্রিদিং প্রবলেম সেটা হচ্ছে গিয়ে আর দে অ্যাট রিস্ক অফ impending respiratory arrest or already have they had any respiratory arrest or not. Oxygen saturation is extremely important. Every single patient who comes to the hospital should have their oxygen saturation checked, and this should be checked even before you check the pulse, even before you check the blood pressure. কারো যদি irregular respiratory pattern থাকে তার মানে ব্রেইনস্টেম ঠিকমতো কাজ করতেছে না, and you should automatically then worry that ব্রেইনস্টেম যদি কাজ না করে আর তার respiratory pattern যদি irregular হয়ে যায়, this patient is at risk of developing impending respiratory arrest. আর respiratory arrest যখন হয়ে যাবে তার মানে সে কমপ্লিটলি ব্রিথ করা বন্ধ করে দিয়েছে, he is going to die in the next 1 minute. একটা জিনিস মাথায় রাখবেন যে লাং এক্সামিনেশন যখন এখানে আমরা কুইকলি করছি, প্লিজ ডু নট কেয়ার যে তার পারকাশন নোট কি উডি ডাল নাকি স্টোনি ডাল নাকি কি, এগুলা ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট কুইকলি স্টেথোস্কোপ দিয়ে কোনো ক্রেপস আছে নাকি, কোনো অ্যাডেড সাউন্ড আছে নাকি, কোনো রংকাই আছে নাকি, কোনো অবভিয়াস অ্যাসিমেট্রি বিটুইন দ্য টু সাইডস আছে নাকি না, কোনো নিউমোথোরাক্সের কোনো ফিচার আছে নাকি না। Very quick, we are doing a very focused, we are doing life-saving things which will kill the patient in the next 10 minutes. তার পারকাশন নোট উডি ডাল নাকি স্টোনি ডাল সেটা প্রথম 10 মিনিটে একেবারেই ইম্পর্টেন্ট। আর যদি হাই অক্সিজেন লাগে, always use the non-rebreathing mask with reservoir, because this can give you 15 liter of oxygen, which is roughly equivalent to 60 to 85% oxygen. একটা জিনিস আমি এখানে বলে রাখা দরকার যে সিওপিডি পেশেন্টদের অনেকেই বলে কি 2 থেকে 4 লিটারের বেশি অক্সিজেন দেওয়া যাবে না। দ্যাট ইজ নট ট্রু। আপনার ততটুকুই অক্সিজেন দিতে হবে যতটুকু তাকে 88 থেকে 92 মেনটেন করে, এবং সব সিওপিডির পেশেন্টদের কিন্তু 88 থেকে 92 লাগে না। আর যদি রেসপিরেটরি অ্যারেস্ট অলরেডি হয়ে যায় তাহলে তো আপনার চিন্তা করতে হবে এই পেশেন্ট তো এখনই মারা যাবে, 1 মিনিটের মধ্যে মারা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে এই পেশেন্টকে যদি ইনটিউবেট করা অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইমিডিয়েটলি কল দ্য ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্ট অর হুএভার ক্যান ইনটিউবেট দ্য পেশেন্ট। আর যতক্ষণ তারা আসবে তার আগ পর্যন্ত তাদেরকে হেড আপ 10 লিফট ম্যানুভার করে আম্বু ব্যাগ ভেন্টিলেট করেন এবং আম্বু ব্যাগের সাথে 15 লিটার অক্সিজেন কানেক্ট করে দিবেন। এবার আসি আমরা পেশেন্টের ব্রিদিং স্ট্যাটাস ম্যানেজমেন্টে। এবার আসি আমরা পেশেন্টের ব্রিদিং স্ট্যাটাস ম্যানেজমেন্টে। ব্রিদিং স্ট্যাটাস ম্যানেজমেন্টে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে এখানে পেশেন্টের ব্রিদিং স্ট্যাটাসে দুইটা আমাদের ইমিডিয়েট থ্রেট থাকবে। একটা হচ্ছে পেশেন্টের হাইপক্সিয়া, সো হাইপক্সিয়া কিলস। আপনারা সবসময় মনে রাখবেন যে হাইপক্সিয়া উইল নট বি টলারেটেড ভেরি লং। তো একটা পেশেন্ট যে হাইপক্সিক থাকে সেই হাইপক্সিয়ার কারণে সে রেসপিরেটরি কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্টে মরে যাওয়ার একটা সম্ভাবনা। So whenever you notice hypoxia, the first thing you should keep in mind is how can I treat that? The first thing should be that in your mind, but only after you've corrected the airway. Our second যেটা ব্রিদিং প্রবলেম সেটা হচ্ছে গিয়ে are they at risk of impending respiratory arrest or already have they had any respiratory arrest or not? তাদেরকে অলরেডি কোনো রেসপিরেটরি অ্যারেস্ট হয়েছে নাকি না, কিংবা তাদের কি অলরেডি ইম্পেন্ডিং রেসপিরেটরি অ্যারেস্টের কোনো চান্স আছে নাকি না। So these are the two things which you need to deal with when assessing the patient's breathing status, and you should treat that as well before moving to circulation. So আমরা কি patient কে hypoxic নাকি না, আর পেশেন্টের কি রেসপিরেটরি অ্যারেস্টের কোনো ইম্পেন্ডিং চান্স আছে নাকি না, কিংবা তা কি অলরেডি হয়ে গেছে নাকি না। আচ্ছা, সো হাইপক্সিয়া নিয়ে ডিল ওভারঅল পেশেন্টের ব্রিদিং স্ট্যাটাস আমরা কিভাবে অ্যাসেস করব। অক্সিজেন স্যাচুরেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এভরি সিঙ্গেল পেশেন্ট হু কামস টু দ্য হসপিটাল should have their oxygen saturation checked, and this should be checked even before you check the pulse, even before you check the blood pressure, because pulse and blood pressure comes in C, but you should deal with B before you deal with C. So check the oxygen saturation, see whether the patient is cyanosed or not, accurately count their respiratory rate, look at their respiratory pattern. এখন নরমালি একটা মানুষের যদি তার ব্রেইন কাজ করে ঠিকমতো, তার রেসপিরেটরি প্যাটার্ন শুড অলওয়েজ বি রেগুলার। তো কারো যদি ইরেগুলার রেসপিরেটরি প্যাটার্ন থাকে তার মানে ব্রেইন স্টেম ঠিকমতো কাজ করতেছে না, and you should automatically then worry that ব্রেইন স্টেম যদি কাজ না করে আর তার রেসপিরেটরি প্যাটার্ন যদি ইরেগুলার হয়ে যায়, this patient is at risk of developing impending respiratory arrest. আর রেসপিরেটরি অ্যারেস্ট যখন হয়ে যাবে তার মানে সে কমপ্লিটলি ব্রিথ করা বন্ধ করে দিয়েছে, he is going to die in the next 1 minute. হ্যাঁ, আচ্ছা, রেসপিরেটরি রেটে আরেকটা জিনিস দেখবেন যে ট্যাকিপনিয়া suggests important clues. Tachypnea can be due to hypoxia. Respiratory যদি অনেক বেড়ে যায়, tachypnea can be due to hypoxia. Tachypnea can be due to
other lung problems, but tachypnea can also be due to conditions like shock, for example, when the BP is low, and tachypnea can be due to acidosis as well. So if somebody is tachypnic, that should raise alarm bells. On the other hand, bradypnea, যেখানে respiratory rate falls very low, is even more alarming, because if somebody has got low respiratory rate, that means his respiratory function has been depressed, which means he or she is at risk of having impending respiratory arrest, যেখানে ব্রিদিং বন্ধ করে দিলে সে এক মিনিটের মধ্যে সে মারা যাবে। So always look at the respiratory rate, look at the respiratory pattern, look at the oxygen saturation. Once you have done that, very quickly do the lung examination. একটা জিনিস মাথায় রাখবেন যে lung examination যখন এখানে আমরা quickly করছি, please do not care যে তার পারকাশন নোট কি উডিডাল নাকি স্টোনিডাল নাকি কি, এগুলা ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কুইকলি স্টেথোস্কোপ দিয়ে কোনো ক্রেপস আছে নাকি, কোনো অ্যাডেড সাউন্ড আছে নাকি, কোনো রংকাই আছে নাকি, কোনো অবভিয়াস অ্যাসিমেট্রি বিটুইন দ্য টু সাইডস আছে নাকি না, কোনো নিউমোথোরাক্সের কোনো ফিচার আছে নাকি না। Very quick. We are doing a very focused. We are doing life-saving things which will kill the patient in the next 10 minutes. তার পারকাশন নোট উডিডাল নাকি স্টোনিডাল সেটা প্রথম 10 মিনিটে একেবারেই ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এটা কি কনসলিডেশন নাকি কলাপস, এটা একেবারেই ইম্পর্টেন্ট না। All you need to know is কোনো immediate কোনো asymmetry আছে নাকি between the two sides, whether there is any added sound, কোনো crepitation আছে নাকি না, কোনো bronchial breathing আছে নাকি না, কোনো রংকাই আছে নাকি না, কোনো নিউমোথোরাক্সের ফিচার আছে নাকি না। হ্যাঁ, এই জিনিসগুলো কুইকলি আপনারা দেখে ফেলবেন। তার সাথে আপনার ট্র্যাকিয়া দেখবেন, কারণ টেনশন নিউমোথোরাক্স থাকলে ট্র্যাকিয়া will be deviated. And once you have done a complete ABCDE, do a ABG analysis, arterial blood gas analysis, because that will give you extremely good clues to what's going on to the patient. Modern arterial blood gas analysis machine not only gives you pH, oxygen and carbon dioxide levels, but also give you sodium, potassium and lactate levels, all of which are extremely important in the acute setting. So ABG আমরা যেহেতু বলছি যে আপনারা এবিসিডি সিস্টেমেটিক্যালি করবেন, যেখানে আপনারা এ আগে দেখবেন, ওটা আগে ট্রিট করবেন, বি দেখবেন, বি ট্রিট করবেন, তারপর সিতে যাবেন। সো এবিজি অনলি করেন আপনারা যখন প্রপার এবিসিডি অ্যাসেসমেন্ট করে ফেলেছেন, তার আগে করেন না। সো আর বাকিগুলো আপনারা করবেন, এবং যেখানে যেটা প্রবলেম পাবেন সেটা ইমিডিয়েটলি ডিল করবেন বিফোর মুভিং অন টু সি। সো ইফ ইউ হ্যাভ hypoxia, treat that. If you think the patient is at having impending respiratory arrest, immediately think whether you should intubate the patient or not. If you think somebody has got a tension pneumothorax, immediately treat that before moving on to C. আচ্ছা, তো এটা গেল। এখন একটা প্রশ্ন আসছে, ল্যারিঞ্জিয়াল ইডিমা কিভাবে অ্যাসেস করব? যেটা বললাম যে ল্যারিঞ্জিয়াল ইডিমা উইল কজ পার্শিয়াল লাং অবস্ট্রাকশন, ব্লকেজ, সেক্ষেত্রে স্ট্রাইডার পাইতে পারেন। আর যদি কমপ্লিট লাং ব্লকেজ হয় সেক্ষেত্রে এয়ারওয়ে কোনো এয়ারওয়েতে মানে এয়ার এন্ট্রি পাবেন না আপনি অসকালটেশন করলে। হ্যাঁ, এবং ল্যারিঞ্জিয়াল ইডিমা সবচেয়ে কমন কজ হচ্ছে কি যেগুলো কন্ডিশন, সেই কন্ডিশনগুলোতে আপনাকে ক্লু দিবে। ফর এক্সাম্পল, দ্য পেশেন্ট মে হ্যাভ আদার ফিচার্স অফ অ্যানাফাইল্যাক্সিস, দ্য পেশেন্ট মে হ্যাভ আ হিস্ট্রি অফ এপিগ্লটাইটিস অ্যান্ড এই জিনিসগুলা। এবং সবচেয়ে বড় কথা, কারো যদি ল্যারিঞ্জিয়াল ইডিমা হয় তাহলে স্ট্রাইডার বা অ্যাবসেন্ট এয়ার এন্ট্রিজ তো থাকবেই, তার সাথে অক্সিজেন স্যাচুরেশন শুড ড্রপ অ্যাজ ওয়েল। আচ্ছা, এরপর আমরা ম্যানেজমেন্টে যাই। আমরা তো বি অ্যাসেস করে আমরা ম্যানেজ করে তারপর আমরা সিতে যাব। হ্যাঁ, তো সিতে আমরা বিতে ম্যানেজ করব কিভাবে? আমাদের অবশ্যই বোল্ড লেটার আমি লিখেছি, আমাদের হাইপক্সিয়া ম্যানেজ করতে হবে। কারো যদি অক্সিজেন স্যাচুরেশন কম থাকে, প্লিজ ডু নট থিঙ্ক অফ দ্য ডায়াগনোসিস, প্লিজ ডু নট ডু এনিথিং বিফোর ইউ হ্যাভ টেকেন স্টেপস টু কারেক্ট দ্যাট হাইপক্সিয়া। তো হাইপক্সিয়া কারেকশনের অনেকগুলো ওয়ে আছে যেটা আমরা পরের স্লাইডে কথা বলবো, কিন্তু হাইপক্সিয়া kills very quickly, so please treat the hypoxia very aggressively. তার সাথে আপনার যদি মনে হয় যে patient has got chances of impending respiratory arrest, or if the respiratory arrest has already occurred, তাহলে এটা ক্লু হচ্ছে পেশেন্ট হ্যাজ স্টপ ব্রিথিং বেসিক্যালি। আর ইম্পেন্ডিং যদি হয় তাহলে কি বললাম একটু আগে, যেটা বললাম, ক্লুজ হচ্ছে রেসপিরেটরি রেট উইল বি ভেরি লো, অর দ্য পেশেন্টস রেসপিরেটরি রেট উইল বিকাম irregular and the GCS will obviously be low. তো এটা হলে আপনারা চিন্তা করবেন যে এই পেশেন্টের কি রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে নাকি। রেসপিরেটরি অ্যারেস্ট হলে নেক্সট 1 মিনিটের মধ্যে পেশেন্ট মারা যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা ইমিডিয়েটলি চিন্তা করতে হবে, ডু আই ইন্টুবেট দ্য পেশেন্ট অর নট। হ্যাঁ, এবং এর জন্য আমি দ্য আইডিয়াল পিপল হু শুড বি টেকিং দিস ডিসিশন ইজ আইদার দ্য অ্যানাস্থেসিওলজিস্ট অর দ্য ক্রিটিক্যাল কেয়ার টিম। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্ট লাইফ সেভ করা, বাট অলসো ইম্পর্টেন্ট হচ্ছে একটা 95-year-old যার লোডস অফ কোমরবিডিটি, যাকে ইন্টুবেট করলে সে জীবনে বাঁচবে না, তাকে আবার যাতে আমরা ভুলবশত ইন্টুবেট না করে বসি। আর আরেকটা হচ্ছে যে ব্রিদিং স্ট্যাটাসের যে আন্ডারলাইং কজ, সেটাকেও আমাদের ট্রিট করতে হবে, তাই না? যেরকম আমি যদি একটা পেশেন্টের হাইপক্সিক পাই এবং তার লাং ভর্তি হচ্ছে ক্রেপিটেশন, এবং আমি চিন্তা করতেছি তার হচ্ছে হয়তো হার্ট ফেলিয়ার হচ্ছে, আমার তো তাকে ডায়ুরেটিক দিতে হবে। আমি যদি চিন্তা করি যে একজন হাইপক্সিক যার
লাং ভর্তি রংকায় এবং তার পসিবিলিটি হচ্ছে তার অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা অথবা সিওপিডি হচ্ছে, তাকে তো আমার নেবুলাইজ করতে হবে, হ্যাঁ, পসিবলি স্টেরয়েডস দিতে হবে। একটা পেশেন্ট আমি যদি চিন্তা করি হাইপক্সিক, যেটা টেনশন নিউমোথোরাক্স, আমার ইমিডিয়েটলি তাকে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে একটা নিডল বসায় তাকে ডিকম্প্রেস করতে হবে। আমি যদি চিন্তা করি একজনের ইম্পেন্ডিং রেসপিরেটরি অ্যারেস্ট হচ্ছে এবং সেটা কারণ হচ্ছে ওপিয়েড ওভারডোজ, আমার ইমিডিয়েটলি তাকে ন্যালোক্সন দিতে হবে। আমি যদি চিন্তা করি একজনের ইম্পেন্ডিং রেসপিরেটরি অ্যারেস্ট হওয়ার চান্স আছে এবং সেটা কজ হচ্ছে লো জিসিএস ডিউ টু হাইপোগ্লাইসেমিয়া, আই নিড টু ট্রিট দ্যাট অ্যাজ ওয়েল। তো এই we also need to manage the underlying cause which is causing this dysfunction in the patient's breathing status. আচ্ছা, এরপর আমরা আসি হাইপক্সিয়া কিভাবে ম্যানেজ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো হাইপক্সিয়া ম্যানেজ করার অনেকগুলো উপায় আছে এবং আমি এগুলো স্টেপ বাই স্টেপ মেনশন করেছি। ইউ হ্যাভ দ্য নাজাল ক্যানুলা, ইউ হ্যাভ আ ফেস মাস্ক, ইউ হ্যাভ আ ভেঞ্চুরি মাস্ক, ইউ হ্যাভ আ নন ব্রিদিং মাস্ক উইথ আ রিজার্ভয়ার, ইউ হ্যাভ আ হাই ফ্লো অক্সিজেন, যেটা বাংলাদেশে এখন আপনারা জানেন কোভিড এর সময় হাই ফ্লো অক্সিজেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে, উই হ্যাভ দ্য সিপ্যাপ অর বাইপ্যাপ, and we have as the last option mechanical ventilation, ইন্টিউবেট করে। আচ্ছা, এখন কোনটা দিয়ে কি করতে পারবো সেটা আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। সো নেজাল ক্যানুলাতে উই আইডিয়ালি অনলি গিভ 2 to 4 liters of oxygen per minute. ফেস মাস্কে উই ক্যান গিভ আপ রাফলি 5 থেকে 8 liters per minute দিতে পারি, আইডিয়ালি 5 থেকে 6 লিটার পার মিনিটের মতো। আচ্ছা, নন রিব্রিদিং মাস্কে আমি 15 liters per minute অক্সিজেন দিতে পারবো, হ্যাঁ, 15 লিটার পার মিনিট পর্যন্ত অক্সিজেন দিতে পারবো। হাই ফ্লোতে আই ক্যান গিভ 60 or 70 লিটার পার মিনিট অক্সিজেন। সিপ্যাপে আই ক্যান নট অনলি গিভ ভেরি হাই ফ্লো বাট আই ক্যান গিভ ইট অ্যাজ আ পজিটিভ প্রেশার, এবং পজিটিভ প্রেশার হলে তখন তাদের এয়ারওয়ে গুলা, অ্যালভিওলি গুলো যেগুলো কলাপস ছিল সেগুলো ওপেন হয়ে যায় and it drives oxygen into your blood, so it's quite an effective mechanism, but এটা কিছু কন্ট্রাইন্ডিকেশন থাকে, যেমন লো জিসিএস এ পেশেন্ট এটা টলারেট না করতে পারে, অ্যাসপিরেশনের চান্স বেড়ে যেতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলা। আর লাস্ট রিসোর্ট হিসেবে আমাদের মেকানিক্যাল ভেন্টিলেশন উইথ ইনটিউবেশন তো আছে। এখন নর্মালি ভেঞ্চুরি মাস্ক নিয়ে আমি একটু কথা বলতে চাই। তো আমরা যেটা মেডিকেল সায়েন্সে শিখেছি যে 2 লিটার অফ অক্সিজেন মানে হচ্ছে 24%, 4 লিটার মানে 28%, হ্যাঁ, 6 লিটার মানে 35%, 10 লিটার মানে 40%, 15 লিটার মানে 60%। এই জিনিসটা কিন্তু সবসময় অ্যাপ্লাই করে না, কারণ নর্মাল যে মাস্কগুলো আছে সেটা ন্যাজাল ক্যানুলা হোক, ফেস মাস্ক হোক, কিংবা নন রিব্রিদিং উইথ রিজার্ভার মাস্ক হোক, সেগুলা আমাকে এমনভাবে অক্সিজেন দেয় যেটা সে আমাকে একটা পার্টিকুলার ফ্লো রেটে দিবে, হ্যাঁ, এত লিটার পার মিনিট, কিন্তু কত পার্সেন্ট অক্সিজেন আমি পাবো সেটা ডিপেন্ড করবে নট অনলি অন দ্য মাস্ক, নট অনলি অন দ্য ফ্লো রেট, বাট অলসো অন হাউ ফাস্ট আই এম ব্রিদিং, হোয়াট ইজ মাই রেসপিরেটরি রেট। দ্য থিওরি ইজ যে একটা পার্টিকুলার ডিভাইস দিয়ে যখন আমি অক্সিজেন পাবো, ইফ আই ব্রিথ ফাস্টার আই উইল এক্সট্রাক্ট লেস অক্সিজেন, ইফ আই ব্রিথ স্লোয়ার আই উইল এক্সট্রাক্ট higher amount of oxygen. So the nasal cannula বা face mask বা non-rebreathing mask with reservoir, these are fixed flow devices, so they will give a oxygen at a particular flow, but these are not fixed percentage oxygen devices. So এরা যে অক্সিজেন দিবে সেটা আমি কতটুকু এক্সট্রাক্ট করবো সেটা আমার নিজের ব্রিদিং রেটের উপর ডিপেন্ড করবে অনেকটা, ঠিক আছে? তো এর জন্য আমি যদি একটা পেশেন্টকে একটা পার্টিকুলার ফিক্স পার্সেন্টেজ অক্সিজেন দিতে চাই যে এটুকুই অক্সিজেন দিব, এর বেশি দিলে তার ক্ষতি, এর কম দিলে তার ক্ষতি, তাদের জন্য হচ্ছে ভেঞ্চুরি মাস্ক। তো ভেঞ্চুরি মাস্ক আর বেসিক্যালি ফিক্স পার্সেন্টেজ ডিভাইস, যে এরা একটা পার্টিকুলার পার্সেন্টেজে সবসময় অক্সিজেন দিবে। তো আপনি যদি একটা পার্টিকুলার ভেঞ্চুরি মাস্ক একটা পার্টিকুলার কালারের ইউজ করেন এবং একটা পার্টিকুলার ফ্লোতে ইউজ করেন, দে উইল অলওয়েজ গিভ ইউ দ্যাট সেম পার্সেন্টেজ অফ অক্সিজেন। এবং এটা ইম্পর্টেন্ট কাদের জন্য? যাদের অক্সিজেন বেশি দিলেও ক্ষতি, কম দিলেও ক্ষতি। সবচেয়ে ভালো এক্সাম্পল কারা? সিওপিডি পেশেন্ট, যাদের টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হওয়ার চান্স থাকে। তাদের যদি আপনি বেশি অক্সিজেন দিয়ে দেন তারা কার্বন ডাইঅক্সাইড রিটেইন করতে পারে, তারা যদি কম অক্সিজেন দেন তারা হাইপক্সিক ডেথে মারা যেতে পারে। তাদের অক্সিজেন স্যাচুরেশন শুড অলওয়েজ বি মেইনটেইনড অন 88 to 92%, তাই না? এবং তাদেরকে আমার ততটুকুই অক্সিজেন দিতে হবে যতটুকু তাদের অক্সিজেন স্যাচুরেশনকে 88 থেকে 92 মেইনটেইন করতে পারে। এর কম অক্সিজেনও দিতে পারবো না, এর বেশি অক্সিজেনও দিতে পারবো না। এখন ধরেন আপনি তাদেরকে একটা নন রিব্রিদিং মাস্কে আপনি অক্সিজেন দিলেন, তাহলে তারা কি করবে? তারা তাদের ব্রিদিং রেট তো ডিফার করবে, কারণ তাদের নেবুলাইজ করার আগে তারা অনেক বেশি ট্যাকিপনিক থাকবে, তাদের নেবুলাইজ করার পর তাদের ব্রিদিং তারা একটু কমফোর্টেবল হবে, তারা ট্যাকিপনিক কমে যাবে। তো তখন দেখা যাবে আপনি যদি নর্মাল নন রিব্রিদিং মাস্ক দিয়ে দিতে থাকেন তাদেরকে অক্সিজেন, তাহলে তারা কতটুকু অক্সিজেন নিচ্ছে ওই ডিভাইস দিয়ে সেটা কনস্ট্যান্টলি ভ্যারি করবে। তাহলে তাদের রিস্ক হচ্ছে তাদের স্যাচুরেশন তখন ভ্যারি করবে, আইদার 88 থেকে ফল করবে অথবা 92 থেকে বেড়ে যাবে।
তো সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাকুরেটলি 88 থেকে 92 রাখতে চাই, they should be given oxygen through a Venturi mask, because Venturi mask will always give you a particular fixed percentage of oxygen. ঠিক আছে, তো এর জন্য Venturi mask is useful. তো আমি কিন্তু কারো যদি হাই অক্সিজেন লাগে, always use the non-rebreathing mask with reservoir, because this can give you 15 liter of oxygen, which is roughly equivalent to 60 to 85% oxygen. হ্যাঁ, তো এটা দিয়ে কারো যদি acutely hypoxic থাকে, always give them at the very beginning non-rebreathing mask with reservoir. তারপর আপনি তো আরেকটি মনে করেন প্রথম 10 মিনিট তো আপনি তাকে কোনো হাইপোক্সিক পেশেন্টকে সবসময় নন ব্রিদিং মাস্কেই শুরু করবেন। তারপর 10 মিনিট বা 1 ঘন্টা পর আপনার হিস্ট্রি আপ টু অ্যাভেলেবল থাকবে, তখন আপনি হয়তো জানলেন যে না ওর কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের হিস্ট্রি আছে, তখন আপনি তাকে ভেঞ্চুরি মাস্কে নামিয়ে 88 থেকে 92% দেওয়ার জন্য যতটুকু অক্সিজেন লাগে ততটুকু দিলেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন যে কারো যদি অক্সিজেন স্যাচুরেশন 15 লিটারেও না মেনটেন হয়, তাহলে তখন আপনি চিন্তা করতে হবে আমি কি তাকে হাই ফ্লো দিব, নাকি আমি তাকে সিপ্যাপ দিব, নাকি আমি তাকে মেকানিক্যালি ভেন্টিলেট করব। এবং এটা these are not level 1 concepts, these are level 2 concepts, so always discuss with the critical care team or always get an expert opinion from anybody senior to you. ঠিক আছে, কিন্তু সবসময় মাথায় রাখবেন যে কারো যে অক্সিজেন স্যাচুরেশন যদি আপনি 94 এর উপরে না উঠাতে পারছেন এবং তার সিওপিডি হিস্ট্রি নাই, এবং সেটা যদি আপনি নন রিব্রিদিং মাস্ক দিয়েও না পারেন, তাহলে this 3 becomes an option. তখন আপনাদের obviously you should get more senior advice. প্রশ্ন আসছে যে সিওপিডি পেশেন্টে অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে কিভাবে অক্সিজেন দিব। অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করেছি, সো আশা করি আপনারা এই জিনিসটা কোয়েশ্চেন থাকলে এটা পারবেন। হ্যাঁ, আর এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আপনারা এই রিলেটেড ওই যে গ্রুপে প্রশ্ন করেন, উই উইল বি ট্রাইং টু গেট ব্যাক টু ইউ। সো দিস ইজ ইউর সিম্পল ফেস মাস্ক, যেটাতে আপনি 5 থেকে 6 লিটার অক্সিজেন দিতে পারবেন। দিস ইজ ইউর ভেঞ্চুরি মাস্ক। ভেঞ্চুরি মাস্কে দেখবেন যে কালার কোডেড, এক একটা কালার এক একটা পার্সেন্টেজের জন্য এবং উই ফ্লোতে। তো ধরেন আপনি কাউকে 28% অক্সিজেন দিতে চান, তাকে আপনি এই কালারের মধ্যে যে কালারটা 28%-এর জন্য সেই কালারের ভেঞ্চুরি মাস্ক ইউজ করবেন, এবং 28%-এর জন্য আপনার তাকে দিতে হবে 4 লিটার অক্সিজেন। এখন ধরেন আপনি তাকে ফেস মাস্কে 4 লিটার দিলেন, এটা এই ভেঞ্চুরি মাস্ক আপনি ব্যবহার করলেন না, তো তাহলে যেটা হবে 4 লিটার দিবেন ঠিকই, কিন্তু সে 28% না পেয়ে সে 22ও পেতে পারে, 32ও পাইতে পারে, মানে ভ্যারি করবে তার নিজের রেসপিরেটরি রেট অনুযায়ী। তো আপনি যদি তাকে 28% অক্সিজেনই দিতে চান, ধরেন সিওপিডি পেশেন্ট, যে এটা 28%ই দিতে হবে তাকে 88 to 92 মেনটেন করার জন্য, তাহলে আপনার এখান থেকে যে কালারটা 28%-এর জন্য সেই কালারের ভেঞ্চুরি মাস্ক ইউজ করতে হবে, এবং আপনি তাকে 4 লিটার অক্সিজেন দিতে হবে। ধরেন একটা সিওপিডি পেশেন্ট তার 88 থেকে 92 স্যাচুরেশন মেনটেন করার জন্য তাকে 10 লিটার অক্সিজেন দিতে হচ্ছে, তাহলে আপনি এই ভেঞ্চুরি থেকে যেটা 10 লিটারের জন্য সেই কালারটা ইউজ করবেন এবং তাকে 10 লিটার অক্সিজেন দিবেন, তাহলে আপনি জানেন যে সে 40% অক্সিজেন পাবে। ঠিক আছে, যদি আপনাকে তাকে 40% অক্সিজেন দিতে চান। তো একটা জিনিস আমি এখানে বলে রাখা দরকার যে সিওপিডি পেশেন্টদের অনেকেই বলে কি 2 থেকে 4 লিটারের বেশি অক্সিজেন দেওয়া যাবে না। দ্যাট ইজ নট ট্রু। আপনার ততটুকুই অক্সিজেন দিতে হবে যতটুকু তাকে 88 থেকে 92 মেনটেন করে, এবং সব সিওপিডির পেশেন্টদের কিন্তু 88 থেকে 92 লাগে না। যাদের লাগে তাদের হচ্ছে কি যাদের আইদার কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের হিস্ট্রি আছে, অথবা এই মুহূর্তে তাদের কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের ফিচার আছে যেটা এবিজিতে করে বোঝা যাচ্ছে, অথবা তাদের ফ্ল্যাপিং ট্রেমার আছে, অথবা ওয়ার্ম বাউন্ডিং পেরিফেরি আছে, ওয়ার্ম বাউন্ডিং পালস আছে, এই অথবা যদি তাদের লং টার্ম সিওপিডি হিস্ট্রি থাকে, যেটা আপনার এদের হিস্ট্রি থেকে অথবা এক্সামিনেশন করে ব্যারেল চেস্ট টেস্ট পেলেন। সো only aim for a target of 88 to 92 in long-term COPD patients and patients with a history of carbon dioxide retention. আচ্ছা, এই যে দেখেন কালার ডিভাইস, এখানে বলা আছে এই কোন কালারটা কত পার্সেন্ট অক্সিজেন দিতে হবে এবং কত ফ্লোতে দিতে হবে। তো আপনারা দেখেন এই কালার এই অক্সিজেন দেয় এবং তার জন্য আপনার এই ফ্লোটা ইউজ করতে হবে। এই সাদা কালার 28% অক্সিজেন দেয়, কিন্তু তার জন্য আমার 4 লিটার ইউজ করতে হবে। হ্যাঁ, তো এভাবে আমরা ভ্যারি করব। দিস ইজ ইউর নন রিব্রিদিং মাস্ক উইথ আ রিজার্ভয়ার ব্যাগ। আচ্ছা, আর যদি রেসপিরেটরি অ্যারেস্ট অলরেডি হয়ে যায়, তাহলে তো আপনার চিন্তা করতে হবে এই পেশেন্ট তো এখনই মারা যাবে, 1 মিনিটের মধ্যে মারা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে এই পেশেন্টকে যদি ইন্টুবেট করা অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইমিডিয়েটলি কল দ্য ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্ট অর হুএভার ক্যান ইন্টুবেট দ্য পেশেন্ট। আর যতক্ষণ তারা আসবে তার আগ পর্যন্ত তাদেরকে হেড আপ 10 লিফট ম্যানুভার করে আম্বু ব্যাগ ভেন্টিলেট করেন এবং আম্বু ব্যাগের সাথে 15 লিটার অক্সিজেন কানেক্ট করে দিবেন। আর এর থেকেও বেটার অপশন হচ্ছে আইজেল ব্যবহার করা। এখন আইজেল হচ্ছে এমন একটা ডিভাইস যেটা পৃথিবীর যে কেউ ইউজ করতে পারবে, এত ইজি ইউজ করা, এবং এটা ইমিডিয়েটলি লাইফ সেভিং। কারণ পেশেন্ট যে রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যায় এবং ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্ট থেকে যদি মানুষজন আসতে আরো ধরেন 30 মিনিটস লাগে, ইনটিউবেট করতে 30 মিনিটস লাগে, সে তো 30 মিনিট বেঁচে থাকবে না, সে 1 মিনিটও বেঁচে থাকবে না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন,
এই আইজেলটা ব্যবহার করবেন। আইজেল বেসিক্যালি মুখ দিয়ে ডিরেক্টলি ল্যারিংসের ভিতর ঢুকায় দেওয়া যায়। কিভাবে ঢুকাতে হয় এই ভিডিওটা আমরা শেয়ার করব। এটা দিয়ে আপনার এই আইজেল ঢোকানোর সাথে সাথে এটাকে একটা অক্সিজেন সোর্সের সাথে কানেক্ট করে, আম্বু ব্যাগের সাথে কানেক্ট করে তাকে ভেন্টিলেট করতে থাকবেন। তো তাকে ইন্টিউবেট করতে যদি 30 মিনিটস লাগে, এই ডিভাইসটা উইল কিপ হিম অর হার অ্যালাইভ। আর যদি আইজেল ব্যবহার না করে তাহলে সিম্পল ফেস মাস্কের মাধ্যমে আম্বু ব্যাগ ভেন্টিলেট করবেন এভাবে হেড আপ চিন লিফট করে। দিস আর দ্য থিংস উইচ মে কিপ দ্য পেশেন্ট অ্যালাইভ টিল হি ইজ ইন্টিউবেটেড। এটা হচ্ছে আইজেল কিভাবে ঢোকাতে হয়, জাস্ট মুখ দিয়ে ডিরেক্টলি ল্যারিংসের ভিতর ঢুকে যায় এটা। এখন আমরা কথা বলবো সার্কুলেটরি অ্যাসেসমেন্ট এন্ড ম্যানেজমেন্ট।